প্রথম ঈদ মোবারক আপনাদের জানিয়ে রাখি, আপনাদের বাংলা বলছে যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আজকে আমরা আসব, দিনের সবচেয়ে বড় যে দুটি ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, তার একটি অবশ্যই এই রাজ্য থেকে দুজন বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গিকে গ্রেপ্তারের ঘটনা, এবং অপর একটি ঘটনা যে গত কয়েকদিন আগে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের ওই বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের কাছে ক্ষতিপূরণ তুলে দেওয়া নিয়ে রাজ্য সরকারের আবেদন, নির্বাচন কমিশনের সেক্ষেত্রে তাদের যে বিরূপ মনোভাব, এই দুটি বিষয় নিয়ে মূলত চর্চা চলেছে গত কয়েকদিন ধরে, এবং আজকেও সেই বিষয় নিয়েই চর্চা চলছে। তার কারণ আজকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা গিয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে। 1 মার্চ ঘটেছিল এই বিস্ফোরণের ঘটনা, এবং তারপরে সেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ বিষয়টি জানায় রাজ্য সরকারকে। তাদের কাছে কিছু সূত্র আসে, এবং তার প্রেক্ষিতে রাজ্য সরকারের, রাজ্য পুলিশের সঙ্গে এনআইএর তদন্তকারী আধিকারিকদের একটি যৌথ অপারেশন হয়। যে যৌথ অপারেশনের পর কাঁথি থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদেরকে আজকে এনআইএ আদালতে পেশ করা হয়, এবং তারপর সেখান থেকে তাদের হেফাজতেই নেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ আদতে জঙ্গিদের স্বর্গরাজ্য, এবং সেখানেই এনআইএর যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরে রাজ্য পুলিশ জানিয়েছে যে এনআইএ স্বীকার করে নিচ্ছে যে রাজ্য পুলিশ তাদের তদন্তে সহযোগিতা করেছে। ঠিক সেখানেই তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হয়ে গিয়েছে এনআইএর সেই বক্তব্য, এবং তারাও কিন্তু সেই বিষয়টি রাজনৈতিকভাবেই আক্রমণ করেছে বিজেপিকে। অন্যদিকে যে দুর্যোগের ক্ষতিপূরণ নিয়ে যে তরজা চলছিল, সেই দুর্যোগের ক্ষতিপূরণের ক্ষেত্রে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সাধারণ মানুষ আর তো পীড়িত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যদি তার বিরুদ্ধে মামলা রুজু হয় তাহলে তিনি গর্বিত হবেন, এবং সেক্ষেত্রে আগামী দিনে তিনি এই যে সমস্ত মানুষ ঘর হারিয়েছেন, মাথার ওপর ছাদ যাদের চলে গিয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কি কি করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল, রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বিশিষ্ট চিকিৎসক, রয়েছেন আমাদের সঙ্গে শুভাশিস ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন শুভজিৎ সরকার, সিপিএম এর মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু একদম প্রথমে এই জঙ্গি গ্রেপ্তারকে কেন্দ্র করে যে রাজনীতি শুরু হয়েছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা প্রথমেই দেখে নেব। 1 মার্চ ভিড়ে ঠাসা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। 12 এপ্রিল, প্রায় 1.5 মাস পর বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত, ধৃত আব্দুল মাতিন তাহা ও মুসাফির হোসেন সাজিব। যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। শুধু বিরোধী দলনেতাই নয়, মমতার সরকারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। লেখেন মমতার সরকারে বাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য। পাল্টা পোস্ট করে রাজ্য পুলিশ, লেখা হয় এনআইএ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে 2 জঙ্গি গ্রেফতার, যার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তার ভরসায় এই 2 আল হিন্দ জঙ্গি কলকাতায় এলেন। রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর,
তাহলে গত 3-4 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যখন দীঘার হোটেলে এই দুই জঙ্গি ওঠে, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন? বিরোধী দলনেতাকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। পূর্ব মেদিনীপুরের দীঘা এলাকা থেকে গ্রেফতার 2 অভিযুক্ত, যা দিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, সবাই জানে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়। কাঁথিতে কেন তারা নিজেরা ভাবাচাকা খেয়ে গেছে, সেটাকে কিভাবে মানে একটা প্রলেপ দেয়া যায় কাঁথিতে কেন? কারণ যখন একটা প্রশ্ন উঠেছে যে ওখানে কানেকশনটা কি, আশ্রয় কে দিয়েছে, কোন পরিবার ওখানে আছে। বাংলা থেকে গ্রেফতার 2 মাস্টার মাইন্ড। ভোটের মুখে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় বাংলা যোগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কলকাতা টিভি। যেখানে একেবারে সরাসরি বিজেপি প্রশ্ন তুলছে, রাজ্যের দিকে আঙুল তুলে, যে রাজ্য নাকি স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। মণিকাঞ্চন কিসের ভিত্তিতে বলছেন এই কথা? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনআইএ পক্ষ থেকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারাই বলছে রাজ্য পুলিশের সম্পূর্ণ সহযোগিতা পাওয়া গিয়েছে। দেখুন, 2-3টে বিষয় সামনে। ভোট, আর মমতা ব্যানার্জি তো মিথ্যা কথার একদম পারদর্শী নেত্রী হয়ে উঠেছেন। কিভাবে মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলতে হয় তার কাছে কিছু শেখার আছে আর কি। এবং তার দলের যে অভিনেতা অভিনেত্রী নাম লিখিয়েছে ভোটে দাঁড়ানোর জন্য, তাদের থেকেও মনে হয় ভালো অভিনয় উনি করেন। উনি বলছেন 2 ঘন্টা মধ্যে ধরে নিয়েছে। তো 2 ঘন্টার মধ্যে ধরে নিয়েছে, কিন্তু এনআইএ তো বলছে যে গত 26 দিন ধরে তারা বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছে। তো এই কদিন কেন ধরতে পারেননি? 26 দিন ধরে ঘোরেনি তো? আপনার কাছে তথ্যটা বোধহয় একটু বলছে। আমি বলছি 3 দিন আগে এসেছেন। দাঁড়ান, আমি বলছি এখানে যা নোটিশ পাওয়া গেছে দীর্ঘদিন ধরে, 28 দিন আগে লুকআউট নোটিশ ছিল ওদের এগেনস্ট, এবং পশ্চিমবাংলারই বিভিন্ন জায়গাতে তারা ছিল, কিন্তু তারা চেন্নাইয়ে ছিল। চেন্নাই রাজ্য পার করে এসেছে। না, চেন্নাই থেকে কলকাতায় এসেছে, দীর্ঘদিন এসেই এখানে ওঠেনি। 1 নম্বর কথা, কেন ধরা হয়নি? নাম্বার 2, এটা কোনো জয়েন্ট অপারেশন নয় যে এনআইএর সাথে করেছে। এনআইএ ভূপতিনগর থেকে অভিজ্ঞতা নিয়েছে, যে রাজ্যে এনআইএ আসলে মুখ্যমন্ত্রী যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছে, সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এনআইএ পুলিশকে জাস্ট সাথে নিয়েছে, পুলিশকে কোনো কাজে লাগায়নি। নাম্বার 3, এই যে 2 জন উগ্রপন্থী ছিল, তাদের বিরুদ্ধে 10 লাখ টাকার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল আজ থেকে 28 দিন আগে। তো সুতরাং এত কিছু থাকার পরেও কেন তাদেরকে অ্যারেস্ট করলো না? বিষয় সেটা নয়। বিষয় হচ্ছে, এর আগেও আমরা দীর্ঘকাল দেখেছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন উগ্রপন্থীরা আশ্রয় নিয়েছে, এবং এই মুসলিম মৌলবাদকে কিভাবে সাহায্য করা যায় আমরা সিপিএমের আমল থেকে দেখে আসছি, তাদেরকে বাহবা দেওয়া, তাদের আশ্রয় দেওয়ার জন্য। কারণ এইখানেই আমরা দেখেছি যে বাংলাদেশের মানে শাস্তি ঘোষণা হয়ে গেছে। এরকম একজন মজিদ মাস্টার বলে, সে পার্ক সার্কাস কলকাতার বুকে দীর্ঘ 25 বছর লুকিয়েছিল, বাংলাদেশ এখান থেকে নিয়ে গিয়ে তাকে ফাঁসি দিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি। এর আগেই এই মমতা ব্যানার্জি করেছে যে খাগড়াগড় কাণ্ডে তিনি বলেছিল এটা রয়ের কাজ, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, এবং পরবর্তীকালে দেখা যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হেডলাইন হয়েছে কোথায়? পাকিস্তানে। এখনো পর্যন্ত কিন্তু আপনারা দেখাতে পারেননি। না, কি দেখাতে পারিনি? এই যে ডনের কথা বলবেন তো? হ্যাঁ, ডনের পত্রিকার হেডলাইন হয়েছে, এটা দেখাতে পেরেছেন? দেখে নেবেন আপনারা। কিন্তু এটা তো বাস্তব। এই খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত কৌশল, যে ভারতবর্ষের প্রথম একজন উগ্রপন্থী যাকে 29 বছরের জেল দিয়েছে, এই কৌশলকে কিন্তু কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? যে করেছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? গ্যাস সিলিন্ডার ফেটেছে। কাকে চাপা দিচ্ছে? কাকে চাপা দিচ্ছে? এই কারণে আমরা বলেছি যে এখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছ থেকে। কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ এই জঙ্গি গ্রেপ্তারকে কেন্দ্র করে আমরা প্রথমেই ভারতীয় জনতা পার্টির বক্তব্য শুনিয়েছি। তারা একদিকে যেমন রাজ্যকে দুষ্কৃতীদের বা জঙ্গিদের স্বর্গরাজ্য বলছে, তার পাশাপাশি একই সঙ্গে রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের এই ভোট রাজনীতিকেও কার্যত আক্রমণ করেছে তারা। আমি তারই উত্তর শুনতে চাইব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাসের কাছে। দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশকে অভিনন্দন জানাবো। এত দ্রুত এবং এত ক্ষিপ্রতার সঙ্গে বেঙ্গালুর
ক্যাফে কাণ্ডের যে দুজন দুষ্কৃতী তাদেরকে ধরার জন্য। আপনারা একটু সিকোয়েন্স অফ ইভেন্টসটা যদি জেনে নেন তাহলে ভালো হবে, এবং এটা পূর্ব মেদিনীপুরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সৌম্যদীপ নিজেই বলেছেন। গতকাল রাত্রিরে ওনাদের কাছে ইনফরমেশনসটা আছে, তারপর জাস্ট 2 ঘন্টার মধ্যে ওনারা সম্পূর্ণরূপে ইনভেস্টিগেশন করে ওয়্যার অ্যাবাউটস জেনে নিয়ে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে করে গিয়ে তারাই কিন্তু গ্রেপ্তার করেছেন এই দুজন চক্রীকে। এখানে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রাজ্য পুলিশের সঙ্গে আরেকজন যারা ছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা এনআইএ, তারা কিন্তু রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করেছে। এনআইএর একজন সিনিয়র অফিসিয়াল তিনি বলেছেন এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করা একদমই উচিত নয়, এবং এটা নিয়ে রাজ্য পুলিশ যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে এবং অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এইগুলো কিন্তু সব অন রেকর্ড টুইটারেই আছে, দেখতে পাচ্ছেন। এর বাইরে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি কি বললেন সেটা আমাদের কাছে অবান্তর। দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বিজেপির বলছেন তৃণমূল কংগ্রেসের তার প্রেক্ষিতেই আমরা একবার শুনিয়ে দেব পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার তিনি কি বলেছেন। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয়, এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে, এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে 2 জন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেস দেখুন, এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে কাঁথিতে তারা যে দুজন গেছিল, আপনারা সকলেই জানেন যে কাঁথি কোন পরিবারের কন্ট্রোলে। ফলে আমরা এটা দাবি তুলব সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে, খুব ভালো করে দেখুন যে কাঁথিতে তাদেরকে কারা আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিজেপির স্বভাবসুলভ মিথ্যাচারের এই যে ল্যাবরেটরিটা না, এটার একটা আন্তর্জাতিক পুরস্কার পাওয়া উচিত। কিরকম? বিজেপির প্রবক্তা এখানে এসে বললেন 26 দিন ধরে তিনি নাকি বাংলায় ঘুরছিলেন। এর থেকে বড় মিথ্যে কথা তো আর হতে পারে না, এবং এরকম স্টেটমেন্ট কেউ যদি করে তাহলে আমাদের মনে হয় সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাকে ধরে ইন্টারোগেট করা উচিত যে আপনি কোথা থেকে জানলেন যে তিনি 26 দিন ধরে বাংলায় ছিলেন। ভারতবর্ষের সংসদের প্রথম জঙ্গি হামলা কার আমলে হয়েছিল? বিজেপির আমলে হয়েছিল। ভারতবর্ষের সংসদের শেষ যে ঘটনাটা ঘটলো সে বিজেপির এমপির পাস নিয়ে, সেটা কার আমলে হলো? বিজেপির আমলে হলো। পুলওয়ামার ঘটনার কুল কিনারা এখনো পর্যন্ত হলো না। এই বিজেপি অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আপনি উত্তরে দেখুন সমস্ত জায়গায় চীনের আগ্রাসন কোনো মতেই কিছু ঠেকাতে পারছে না। ফলে তাদের এখন এই মিথ্যাচার এবং ভাওতা ছাড়া অন্য কোনো স্লোগান থাকতে পারে না। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ অত্যন্ত দ্রুততা এবং ক্ষিপ্রতার সঙ্গে এদের দুজনকে ধরেছে, যার স্বীকৃতি এনআইএ নিজেরাই দিয়েছে। ফলে এরপরে নতুন করে তাদের কিছু বলার নেই। কিভাবে দেখছেন এই অপারেশনকে এবং ভারতীয় জনতা পার্টির অভিযোগকে? না, অপারেশন খুব ভালো হয়েছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই অপারেশন যেন যে কোনো সময় হতে পারে, যে কোনো ঘটনাতেই হতে পারে। খাগড়াগড় যখন হয়েছিল তখন দীর্ঘদিন কাউকে অ্যারেস্ট করতে পারেনি, করতে পারেনি না করেনি। আমি এবং শাহজাহানের মতন একটা ছোট্ট ঘটনা মানে বলে উড়িয়ে দিয়েছিল, তাকেও গ্রেফতার করতে পারিনি। এখন ব্যাপার যেটা হয়েছে, বিজেপির মুখপাত্র বললো যে মুসলমান করলো, কারণ স্বাভাবিক কারণেই এটা ওদের করতে হবে, এটা কম্পালশন। হিন্দু মুসলমান তুলতে হবে, যে কোনো হিন্দু মৌলবাদ তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে। ফ্রিজে কার কি খাবার রাখা আছে, তারপরে তাকে বার করে পিটিয়ে মেরে ফেলা, সেটা কি হিন্দু মৌলবাদের মধ্যে পড়ে না? মৌলবাদ শুধু মানে মুসলিমরাই মৌলবাদ তৈরি করেছে তা না, হিন্দুদের মৌলবাদও তৈরি হয়েছে গান্ধীজির মৃত্যু সময় থেকে। গান্ধীজিকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন থেকে বীজ বপন করা হয়েছে হিন্দু মৌলবাদের। এখন ঘটনা যেটা হয়েছিল, এই যে হিন্দু মুসলমান তুলতে হবে, কারণ হলো দুটো জায়গাতে ঘটেছে, বেঙ্গালুরুতে ঘটেছে, বাংলাতে ঘটেছে, দুটো জায়গাতে বিজেপি ক্ষমতায় নেই। ফলে এইখানে যদি ওরা যদি ফোকাস না করতে পারে, এখানে হিন্দু মুসলমান করতে হবে এবং বলতে হবে যে রাজ্য সরকার প্যাম্পার। আপনি আপনার কথা বলুন, প্যাম্পার করছে, এই কথাটা বলতে হবে। না বললে পরে ডিভিডেন্ড পাওয়া যাবে না ভোটে।
এটা করতে হবে, সেই জন্য আজকে মণিকাঞ্চনের মুখে এই কথা। আমি বলছি একটা কথা, আমি একটা কথা বলছি, আমি তো সেই জন্য বললাম যে বলতে হবে, আমি যদি তার পক্ষে থাকি তাহলে নাথুরাম গঞ্জে জিন্দাবাদ বলতে হবে। ঘটনা যেটা হয়েছে হলো সেটা হলো 1999 সাল সম্ভবত ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট 814 নাম্বার ফ্লাইট, সেটা হাইজ্যাক্ট হয়। আর মাসুদ আজহার থেকে আর সাইদি ফাইদি এরা কান্দাহার বিমান তার সেখানে 31 ডিসেম্বর 31 ডিসেম্বর সেই ঘটনাটা দেখেছি আমরা। ছাড়ানোর জন্য আমরা দেখেছি কম্প্রোমাইজ করতে এবং সেটা গিয়ে খান্ডারে ছেড়ে দিয়ে আসা। হ্যাঁ, তো সুতরাং যারা মৌলবাদ করছে তারা মৌলবাদের সাথে আছে। কাশ্মীরের মুফতি মোহাম্মদ সৈয়দের মেয়ে মেহবুবা মুফতি সম্পর্কে বলেছিল সন্ত্রাসবাদের ওখান থেকে আতুর ঘর, ওখান থেকে সন্ত্রাসবাদ তৈরি হয়, তারপরে গভর্নমেন্ট চালাতে দেখেছি। এদের দ্বিচারিতা ভর্তি। আর অমিত মালব্য নামের লোকটি তো নোবেল প্রাইজ পাবে মিথ্যের জন্য। আমি আসবো সিপিএম এর কাছে। শুভজিৎ সরকার, দেখো, প্রথম কথা, একটা এরকম ঘটনার পর যখন যারা দোষী বা অন্ত ধরা হচ্ছে এরাই দোষী, এদেরকে যখন ধরা হয়েছে, এক্ষেত্রে রাজনীতির কাদা চড়াচড়ি করা উচিত নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে পরিস্থিতি যে জায়গায় চলে গেছে, যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি যদি কোনো ভালো কাজ করে সেখানে বিজেপি বলবে আমার ভালো কাজ হয়েছে, আর রাজ্য সরকারের যদি প্রশাসনের তরফ থেকে ভালো করা হয় তৃণমূল তার ভালো হয়েছে। কিন্তু আসলে এটা মিলে ঝুলে দুজনকে মিলেমিশে করাটাই এটা বাঞ্ছনীয়। এবার এখানে জঙ্গির কি রং, জঙ্গির কি ধর্ম, সে থেকে বড় কথা আসলে জঙ্গি বা এ ধরনের সন্ত্রাসবাদের মতো জিনিসপত্র না, কিছু লোক আছে যারা কখনো কখনো ইসলাম ধর্মকে অবলম্বন করে জঙ্গি অপনা করে বা জঙ্গি এই সন্ত্রাসবাদ বার্তাবরণ তৈরি করে। আবার কিছু কিছু লোক আছে যারা ভগবানের নামে, ঈশ্বরের নামে এই জিনিসগুলো করে। তাই যে জঙ্গি বা যে খারাপ, সে খারাপ, তার কোনো ধর্ম, তার কোনো জাত, তার কোনো বর্ণ হয় বলে আমার অন্তত মনে হয় না। এবার পয়েন্টের কথা হচ্ছে, দেখুন এখানে প্রথম থেকে একটা শুরুর দিক থেকে ঘটনা ঘটেছে, যদি ভুল না হয় বোধহয় বললাম ফার্স্ট মার্চ ঘটনা ঘটেছে, প্রায় 1 মাস পর ধরা পড়েছে। ঠিক আছে, যদি আরো ফাস্ট জিনিসটা করা হতো ভালো হতো। প্রায় 1.5 মাসের সময় লেগে গেল, অতিক্রম করলো। সেখানে কে এনআই আসবে না এ নিয়ে অনেক তালবাহানা। আপনারা জানেন যে বিভিন্ন সময় রাজ্যের তরফ থেকে তারা কেন্দ্রীয় সংস্থা যখন আসে সেইগুলোকে অন্যভাবে ডিল করে, কিন্তু এরকম করার কথা নয়। কিন্তু কথা হচ্ছে যেটা খুব বাস্তবের কথা, যেটা হচ্ছে জঙ্গি যখন ধরা পড়লো, তাহলে এখন খালি নির্বাচনের সময় ধরা পড়েছে বলে আমরা এটাকে নিয়ে আলোচনা করছি নাকি অন্য সময় সারা বছর যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন কি একই মানে অ্যাক্টিভ ওয়েতে পুলিশ প্রশাসন বা আধিকারিকরা বা যে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা আছে একই ওয়েতে কাজ করে কিনা? আমার অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার 2 নম্বর কথা, এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওদের মাননীয় মন্ত্রীও বললেন, উনিও বললেন যে কাথি কোন পরিবার চালায়। আমি যদি তর্কের খাতে ধরেও নিই যে কাথিতে নির্দিষ্টভাবে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের একটা প্রভাব আছে, তার মানে কি আদতে কাথি কি পশ্চিমবাংলার পার্ট নয়? তার মানে কি পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার কাথিতে এস্টাবলিশ নয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমরা তুলব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয়টি নিয়ে চর্চা চলছে, রাজ্যে নাকি জঙ্গিদের স্বর্গরাজ্য, এবং সেই ক্ষেত্রে যে যুক্তি রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই যুক্তি নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে পাল্টা বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে। একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে অধিকারী গড় বলছেন, কিন্তু সে তার আইন কানুন তো আপনাদের দলের মানে সরকারের। দেখুন, নিশ্চিতভাবে এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা থাকার কথা নয়, পশ্চিমবঙ্গের সর্বত্রই রাজ্য সরকারেরই আইন কানুন। কিন্তু এটা জানেন যে রাজনীতি তো ঠিক থিওরির উপর চলে না, বইতে অনেক কিছুই লেখা থাকে কিন্তু বাস্তবে হয় তার উল্টো। ঠিক সেরকমভাবেই কাঁথি যে অধিকারী পরিবারের একটা গড়, সেখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ যে অধিকারী পরিবারের নিয়ন্ত্রণে বহুদিন ধরে হয়ে চলেছে না। আমি এই কথাটা বলতে পেরেছি, নিয়ন্ত্রণ করতে পেরেছে বলেই তো অ্যারেস্টটা হয়েছে, কিন্তু আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই দুজন জঙ্গি কাঁথিতে গিয়ে ফাইনালি আশ্রয়টা নিল। কিভাবে দেখছেন এই যুক্তিকে? আমি ওনার যুক্তির সঙ্গে যদি ওনার কথা ধরেও নি, তাহলে আমি বলছি যে ইমিডিয়েটলি রাজ্য সরকারের উচিত এই অধিকারী পরিবার যাদের নামে অ্যাকিউজ করছে তাদেরকে এফআইআর করে অ্যারেস্ট করা উচিত, কারণ তারা মুক্তাঞ্চল চালাচ্ছে কথা অনুযায়ী। বিকজ ইটস এ ল অ্যান্ড অর্ডার কোয়েশ্চেন। এটা কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন খালি নয়, এটা ল অ্যান্ড অর্ডার কোয়েশ্চেন। যদি কোনো পরিবার, সে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, যে রাজনৈতিক দলেই আদর্শ থাকুক না কেন,
সে যদি রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের ঊর্ধ্বে উঠে যায় তো রাজ্য সরকার তো ব্যবস্থা নেওয়া উচিত। কি বলবেন? হ্যাঁ দেখুন, যদি এটা তদন্তে প্রমাণ, আমরা কিন্তু আজকে কি বলছি, একটু ভালো করে মাইন্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমরা এটা দিক নির্দেশ করছি যে এই ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং এটা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি ন্যাশনাল করে আগে রাজ্য করবেই, এই তো ঘটনাটা আজকে ঘটলো বলছি, সেটা কিন্তু লুজ জিনিসটা নয়। না না লুজ তো নয়, আমরা তো বলছি তো আজকে তো ঘটনাটা ঘটলো, নিশ্চিত করে তদন্ত হবে এবং তদন্তে যদি দেখা যায় যে অধিকারী পরিবার দোষী তাহলে তাদের সাজা হবে। কৌশিকবাবু, আজকে থেকে তো অধিকারী পরিবারের হাতে কন্ট্রোল আছে এমনটা না, আপনাদের কথা হচ্ছে তো অনেকদিন ধরেই আছে। না না, তাহলে এতদিন ধরে আপনারা কি করছিলেন? এইবার কথাটা হচ্ছে অধিকারী পরিবারের দিকে আমরা আঙুল তুলে বলছি, দুটো ইনভেস্টিং এজেন্সি রাজ্য এবং কেন্দ্র, আপনারা তদন্ত করে দেখুন। এই পর্যন্ত অ্যাজ অন ডেট আমরা আমি আসবো মণিকাঞ্চন পালের কাছে। একগুচ্ছ দৃষ্টান্ত তুলে ধরেছেন কংগ্রেসের মুখপাত্র, যেখানে মানে সেই 1999 সালের কান্দাহার বিমান অপহরণ থেকে শুরু করে মেহবুবা মুফতি, সংসদ হামলা, এই এতগুলো জায়গায় আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা মানে আপনাদের তখন ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার, সেই ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। তারপরেও আপনারা এই ক্ষেত্রে আঙুল তোলেন কেন? এক্ষেত্রেও যে সাই প্রসাদ প্রথম যাকে অ্যারেস্ট করা হয়েছিল সেও এই ক্ষেত্রে তিনি একজন বিজেপির কর্মী। দেখুন, বিষয় জঙ্গিকে ধরলো কি ধরলো না, যা এজেন্সি করবে সেটা সবাই সাপোর্ট করছে, কিন্তু আমরা সেই জঙ্গির হয়ে কোথায় গিয়ে সাপোর্ট করছি সেটা দেখাতে হবে। আমি বারবার বলছি এই কারণে, একটা জিনিস এখানে ডিবেটে আমাদের পরিষ্কার থাকতে হবে, এনআইএ আর পাড়ার পুলিশ স্টেশন এক নয়। এনআইএ যেখানে সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে পারে না। তৃণমূল মুখপাত্র বললো নাকি পুলিশ ইনভেস্টিগেট করেছে, আর পুলিশকে ইনফরমেশন দিয়েছে, শুধু এনআইএর সাথে গেছে, নাহলে তো এই তৃণমূল কংগ্রেসই আবার বলবে যে আমাদের লোকদের ধরে নিয়েছে, উগ্রপন্থীরাও তৃণমূল কংগ্রেস করে দেবে, যেমনভাবে করেছে। এনআইএ কে মারছে সারা ভারতবর্ষে কোথাও হয়নি, সারা ভারতবর্ষে কোথাও হয়নি। এনআইএ কাউকে ধরতে গেছে, আর যেখানে বোমা ফেটে বডি 1 কিলোমিটার দূরে চলে যায়, মুখ্যমন্ত্রী দিনের পর দিন বারবার বলে যাচ্ছে যে চকলেট বোমা ফেটেছে, চকলেট বোমা ফেটেছে। এ থেকে মিথ্যাবাদী ছাড়া কি বলা যায়? কি উত্তর তৃণমূলের? আমরা গত 7 দিন ধরে এনআইএ কে স্রেফ একটা প্রশ্ন করছি, আপনাদের এসপি ডিআর সিং এর সঙ্গে বিজেপির জিতেন্দ্র তিওয়ারির মিটিং হয়েছিল কিনা? হ্যাঁ কিনা বলুন, তার জবাব আপনারা কোর্টে জানিয়েছেন। তার জবাব আবার আপনি নিজেই বলেন এটা কোনো উত্তর হলো? আমরা স্পেসিফিক্যালি বলছি আপনাদের সঙ্গে দেখা করে। আচ্ছা, জিতেন্দ্র তিওয়ারি তো বলেছিল মানহানির মামলা করবে, এখনো পর্যন্ত করলো না। করবে, আর কবে করবে? ইলেকশন হয়ে গেলে 7 দিন হয়নি। ভূপতিনগর কংগ্রেসের কাছে, কংগ্রেস আলোকপাত করতে চাইছে। বলতে দাও, ভূপতিনগর হচ্ছে হাইকোর্টের নির্দেশে যদি এই কেস রিলেটেড কোনো ডকুমেন্টেড প্রুফ যদি তৃণমূল কংগ্রেসের কাছে থাকতো, তাহলে তৃণমূল কংগ্রেস সেটা কোর্টে না দেখিয়ে প্রেস কনফারেন্সে কেন দেখাচ্ছে? আরে এনআইএ এর সঙ্গে বিজেপির মিটিং কি হাইকোর্টের নির্দেশ হচ্ছে নাকি? আমরা তো সেটাই বলছি। সেটাই তো বলছি, এনআইএ কি করে বিজেপির মিটিং করতে পারে? এনআইএ এর সঙ্গে বিজেপির মিটিং হয়েছিল কি হয়নি সেটা এনআইএ বলুন, মুখ্যমন্ত্রী রয়েছে, সেটা বলুন যে ডিআরসি আমি আপনাকে বক্তব্য বিজেপির মুখপাত্রকে একটা জিনিস স্মরণ করাই, সেটা হলো 1989 সাল অটল বিহারী বাজপেয়ী, বিশ্বনাথ প্রতাপ সিং এর গভর্নমেন্ট চলছে, কাশ্মীরে পণ্ডিত নিধন যজ্ঞ চলছে, বিজেপি বিশ্বনাথ প্রতাপ সিং এর গভর্নমেন্টকে সাপোর্টে রেখেছে। সবচেয়ে দুঃখের কথা হলো আমি একটা কথা বলছি, আমি যখন কিছু বলছি আমি আমার কথা এত 370 ধারার জন্য ভারতবর্ষে 370 ধারা কি বলুন? আচ্ছা আপনি বলুন 370 আমি বলি তুমি 370 বলতে পারবেন না। 370 তোলানি নরেন্দ্র মোদির ক্ষমতা হবে না 370 না। বাকিদের বক্তব্য শোনা ধরে রাখুন, বাকিদের বক্তব্য শোনা
মণিকাঞ্চন এটা জানে না, এতক্ষণ ধরে উপদেশ দিচ্ছিল, এটা জানে না যে 89 সালে ওই পণ্ডিত নিধন যখন কাশ্মীরে চলছে তখন খারাপ লাগে ওই গানটার মধ্যে। তোর কোন কোন জায়গায় ব্যথালো, মানে যেখানে যেখানে টাপছি সেখানে যদি চিল্লিয়ে ওঠে তাহলে তোমাদের কিছু করার নেই, কারণ দেশটা চালিয়েছে তো ভুলভাল নিয়মে, নীতি ছাড়া যাকে পেরেছে তাকে নিয়ে চলেছে, যেভাবে খুশি চলেছে। এখন ঘটনা যেটা এখনো তাই হচ্ছে। তো এখনো মানে কি বলবো তোমায়, নরেন্দ্র মোদী যেভাবে চালাচ্ছে তাতে যেভাবে হোক একটা হিন্দু মুসলমানকে পোলারাইজ করার জন্য ন্যারেটিভ তৈরি করবে, এবং সেই ন্যারেটিভ গুলো যে বিষয়টা আপনি বলতে চাইছেন 1989 সালে এই যে আজকে যে বলছে সমস্ত রাজ্যগুলোর যেখানে যেখানে বিরোধী রাজ্য আছে সবাই ভুল করে বেড়াচ্ছে, আর ওদের দ্বারা স্টেট স্পন্সার্ড একটা কিলিংস হলো, সেটার দায়ও নেবে না, সেটার দায় না নিয়েও বলছে যে সমস্ত জায়গায় বিরোধী দলেরা এই মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে সমস্ত জায়গায়। ও নাকি বিরোধীরা সেই সরকারে যখন আপনারা ছিলেন তার দায় আপনারা নেবেন না কেন? ভীম সিং এর সরকার দেখুন 370 ধারার নিয়ম হচ্ছে ভারতবর্ষের সংবিধান, এমনকি সিবিআইও কোথায় যাচ্ছে, সিবিআই ইডিও কাজ করতে পারবে না যতক্ষণ না জম্মু কাশ্মীরের বিধানসভা সেই অর্ডারকে পাস করবে। সুতরাং সরকার কেন্দ্রে থাকলেও ডিউ টু 370 দ্বারা ওখানে কাজ করা যায়। আপনি বলুন গত 50 বছরে একটা কাশ্মীরি নেতার উপরে ইডি সিবিআই কার্যকর হয়েছে, তারা কি ঘুষ খায়নি? মেহবুবা মুফতির সঙ্গে আপনাদের সরকার ছিল কি ছিল না? এক্স্যাক্টলি, গুড কোশ্চেন। পিডিবির সাথে বিজেপির সরকার ছিল, তারপরে 370 দ্বারা, কারণ আমরা এক মিনিট লজ্জা নেই, এই জঙ্গি গ্রেপ্তারকে কেন্দ্র করে যে আলোচনাটা আমরা পাচ্ছি সেখানে কিন্তু নির্যাস একটা বিষয় উঠে আসছে যে এটাকে নিয়ে রাজনীতিটা করার কিন্তু খুব তোড়জোড় চলছে। এটাকে আগে দাগিয়ে দিতে হবে যে এই রাজনীতিটা মানে এখানে পশ্চিমবঙ্গ সরকার এটা স্বর্গরাজ্য বানিয়েছে জঙ্গিদের, কিন্তু তার আগে এই বিষয়টা কিন্তু উঠে আসছে না কখনোই যে এই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানে প্রথম ধরা পড়েছিল বিজেপির একজন কার্যকর্তা সাই প্রসাদ নামে, বা এই এতদিন ধরে বাইরে ছিল সেখানে এনআইএ আসার সঙ্গে সঙ্গে তাদেরকে উপযুক্ত সহযোগিতার মাধ্যমে তুলে দেওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু উঠে এলো না। আতিক আহমেদকে পুলিশ ঘিরে রেখেছে, তাকে হসপিটালে চিকিৎসা করা, তার কোনো অসুস্থতা ছিল না, তাকে জোর করে নিয়ে গেছে হাসপাতালে, ওখানে পুলিশের সামনে দুটো ছেলে খুন করে দিয়েছে, পুলিশ রিমান্ডে নেয়নি। পরের দিন আতিক আহমেদ খুনিদের রিমান্ডে নেয়নি, যে রিভলভারটা সফিস্টিকেটেড একটা রিভলভার দিয়ে গুলি করেছে, রিভলভারটা কোথা থেকে পেল সেটা এনসিআরবির লিস্টে, কেন্দ্রের লিস্টে 2231টা কেস নিয়ে, মানে এই ধরনের কেস নিয়ে টপ করেছে, এবং তারপরে রয়েছে তামিলনাড়ু, সে দুটোর মধ্যে 2023 আপনি কাইন্ডলি দেখে নেবেন। তামিলনাড়ু তারপরে 2231 থেকে তামিলনাড়ু নেক্সট কত 634, এতটা গ্যাপ। আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। দিন কয়েক আগে মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, এবং সেই ঝড়ে 4 জনের মৃত্যু হয়েছিল, বহু মানুষের ঘর বাড়ি ভেঙে যায়। তারপরে যেহেতু আদর্শ আচরণবিধি জারি রয়েছে রাজ্যের পক্ষে, কিন্তু সেই নিপীড়িত মানুষদের কাছে, সেই আর্ত মানুষগুলোর কাছে সেই অর্থে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের বাড়ি তৈরি করার বন্দোবস্ত করে দেওয়া সম্ভব হয়নি। এই কারণেই রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে তারা অনুমোদন চেয়েছিলেন যে যাতে নির্বাচন কমিশন অনুমতি দেয় রাজ্য সরকার যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়ে কোনো অনুমতি দেয়নি, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই চর্চা চলছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের কাছে গিয়েও দরবার করেন যাতে রাজ্য সরকারকে এই অনুমতি দেওয়া হয়, রাজ্যপাল যাতে সে বিষয়ে তদবির করেন, কিন্তু সে বিষয়েও কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র 20,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেই 20,000 টাকা ইতিমধ্যেই বেশ কিছু অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। আজকে ঠিক এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন
তাকে যদি বলা হয় যে তিনি আইন ভেঙেছেন এবং তাকে যদি এই বিষয়ে তার বিরুদ্ধে মামলা রুজু হয়, তিনি আর্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত অনুভব করবেন, তিনি গর্বিত বোধ করবেন, কিন্তু তিনি মানুষের পাশে দাঁড়াবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী আমরা একবার শোনাবো। আমি যেহেতু ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে বলবো 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। যারা মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে, তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও, আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন, জলপাইগুড়ি শুরু করুন, কোচবিহার শুরু করুন, আলিপুরদুয়ার শুরু করুন, কোচবিহার শুরু করুন, যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আসবো মণিকাঞ্চন পাল, রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। এই যে নির্বাচন কমিশন কোনো অনুমোদন দিল না, সাধারণ মানুষ তারা গৃহহীন হয়ে আকাশের নিচে বসে রয়েছেন, এটা কি সঠিক হলো? দেখুন, বিষয় হচ্ছে কি, যে কোনো মানুষের সাথে যোগাযোগ করার 3টে পদ্ধতি আছে: কমিউনিকেশন, কনভিন্সড, দেন কনফিউজড। কনভিন্স করতে পারেনি কারণ 2014 আর 2019-এর ভোটের যা রেজাল্ট আছে জলপাইগুড়ি, মানুষ কনভিন্সড হয়নি। 13 বছর পর ধরে কি ভ্যারান্ডা বাজাচ্ছিল? ঘর করতে পারিনি 13 বছরে, এখন 13 ঘর বানানোর জন্য উঠে পড়ে লেগে দিয়েছে। বিষয় যেটা, দেখুন, আমি একটু আগেই বলছিলাম, এনআইএ আর পাড়ার পুলিশ স্টেশন এক নয়। সেরকম ক্যালামিটি, বিপর্যয় হলে ন্যাশনাল ক্যালামিটি কোনটা, রাজ্যে বিপর্যয় কোনটা, তার জন্য কিছু প্যারামিটার থাকে অবশ্যই। এবং রাজ্য বিপর্যয় মোকাবিলার যে তহবিল থাকে, সেই তহবিল থেকে যদি ছোট কিছু রাজ্য বিপর্যয়ের আন্ডারে পড়ে, রাজ্য খরচা করে, ওখানে যদি তহবিল শেষ হয়ে যায়, তখন কেন্দ্রীয় যে তহবিল আছে সেখান থেকে টাকা আসে। এটাই নিয়ম। এবং সেই নিয়ম অনুযায়ী হচ্ছে কাজ, এরকম তো নয় যে হচ্ছে না। না, বিষয়টা হচ্ছে কি, তাদের ঘরটাই ভেঙে গেছে। 20,000 টাকায় যে ঘরটা হবে না, টিনের ছাউনি তো হবে না, তারাই তো বলছে। সেটাই তো আমি বলতে চাইছি, যদি ক্যালামিটি ওখানে হয় তো ওখানে রাজ্য টাকা দেবে, এখানে বলার কিছু নেই। কিন্তু নির্বাচন কমিশন তো দিচ্ছে না দিতে। না, নির্বাচন কমিশনের কথায় কথায় কোর্টে যাচ্ছে, নির্বাচন কমিশনে যাচ্ছে, এটা নিয়ে নির্বাচন কমিশনে যেতে পারতো তো। না, নির্বাচন কমিশনে যাওয়ার পরে নির্বাচন কমিশন দেয়নি, ধারায় অনলি 20,000 দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। 20,000 ধারা দিয়েছে তো, যদি আরো দরকার হতো নির্বাচন কমিশনকে চিঠি দিত, যদি না হতো কোর্টে যেত। কিন্তু বিষয় সেটা নয়, বিষয় 13 বছর ধরে কেন ঘর হয়নি, আজকে কেন বলতে কেন কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদের কথা যে এই বিজেপি শাসিত অসমে বিহু উৎসবের জন্য প্রায় 35 crore দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা করে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের রাজ্যে যারা উৎসবের জন্য নয়, যাদের মাথার উপর ছাদ নেই, তাদের পাশে দাঁড়ানোর জন্য টাকা তো দিচ্ছিল। টাকাগুলো তো তৃণমূল নেতারাই খেয়ে নিয়েছে। তৃণমূল নেতারাই তো রাজ্যের টাকা রাজ্য দেবে, কিন্তু সেটাকে যেহেতু আদর্শ আচরণবিধি জারি রয়েছে দেবে, সেটা অনুমোদনটা দেবে নির্বাচন কমিশন। সেটা নির্বাচন কমিশন কি বিজেপির নাকি? নির্বাচন কমিশন বিজেপি শাসিত রাজ্যে অনুমোদন দিচ্ছে। আমার প্রথম প্রশ্ন, 13 বছর মধ্যে কেন ঘর করে দেয়নি? কেন বাংলার টাকা তৃণমূল কংগ্রেসের কাছে শুনি। দেখুন, বিজেপিকে নিয়ে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে, বিজেপিকে গরুর রচনা লিখতে বললে ওরা শ্মশানের রচনা লেখে। এই যে 1600 মানুষের এইরকম ভয়ঙ্কর প্রবল টর্নেডোর ঝড়ে ঘরবাড়ি ভাঙলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল যে এই 1600 মানুষের ঘরবাড়ি আমরা বানিয়ে দেবো। 1 নম্বর কথা, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 টাকাও চাওয়া হয়নি। এরকম নিষ্ঠুর, নির্মম, নৃশংস কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা হাস্যকর জবাব দিল যে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত তোমরা দিতে পারো। তখন আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আমরা 1,20,000 টাকা করে প্রত্যেকটা মানুষ এবং পরিবার যাদেরকে ঘর ভেঙে গেছে তাদের আমরা দেব। তার
তারপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই রাজ্য সরকারের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নয় তারা সেটা নিক। 1 নম্বর, আপনাদের আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন মানবিক এবং অমানবিকের তফাৎ কোথায়। কয়েকদিন আগে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটা নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর সমস্ত জওয়ান থেকে শুরু করে ইভিএম মেশিনের যে ইঞ্জিনিয়াররা পর্যন্ত আসবেন, প্রত্যেকের স্বাস্থ্য খাতে, ভগবান না করেন কারোর যদি কোনো শরীর খারাপ হয়, স্বাস্থ্য খাতে এমনকি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করলেও তার খরচা রাজ্য সরকার দেবে। এইটা হচ্ছে মানবিক রাজ্য সরকার। আর এই যে নরেন্দ্র মোদীর সরকার এমনভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্ধারণের পদ্ধতিটাই চেঞ্জ করে পুরো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিজের পকেটে নিল, ভারতবর্ষের মানুষ ভোটের বাক্সে দেবে। তার জবাব ভারতবর্ষের মানুষ দেবে। কৌশিকবাবু, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয় নিয়ে কথা হচ্ছিল দুর্যোগ সংক্রান্ত ক্ষতিপূরণ ইস্যুতে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান শুনিয়েছে। আসবো কংগ্রেসের কাছে। মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা হলো যে সেটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়েছে, এটাই হলো মূল কথা। সেই জন্য চিঠি পাঠিয়েছে। এরকম ঘটনা মোদিজি করেছেন, তো প্রচুরবার করেছেন, কিন্তু ইলেকশন কমিশন তো একটাও বারের জন্য নোটিশ পাঠায়নি। আমি পরপর বলে যাচ্ছি ঘটনা। কর্ণাটকের নির্বাচনে বলেছে বজরংবলীর নামে ভোট করুন, তার আগে বলেছে ফুলবার্মার নামে ভোট করুন, তারপরে বালাকোটের নামে ভোট করুন, সবাইকে বলেছে। আমি যেটা করা যায় না, কোনো শহীদদের নামে ভোট করানোর কথা বা কোনো ধর্মের নামে ভোট চাইতে প্রধানমন্ত্রী পারেন না, সেটাও করেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই রিসেন্টলি কলেজিয়াম প্রথাটা ভেঙে দিয়েছে। মানে আগে সিজিআই বলেছিল যে আমি থাকবো সঙ্গে, বিরোধী দলনেতা থাকবে পার্লামেন্টের, এবং নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে কলেজিয়ামটা থাকবে। সেই কলেজিয়ামটার এগেইনস্টে একটা অর্ডিন্যান্স করলো, করে সিজিআই কে ওখান থেকে বাদ দিয়ে। তার মানে কি? তার মানে যখন নরেন্দ্র মোদী বুঝেছেন তার আশা জনগণের মানে ইচ্ছাতে হবে না, তাহলে পরে আমি আমার মতন করে মানে ইলেকশন কমিশনকে বসাবো, ফলে ইলেকশন কমিশনকে আমি যা বলবো সেভাবে চলবে। এই রিসেন্টলি একটা কেস করেছে, আমরা কেস করেছি, পিল করেছি। সেটা হলো নরেন্দ্র মোদী পিএমও থেকে টাকা চাইছে সবার কাছে, ইমেল ব্লাস্ট করিয়েছে, সম্ভবত তুমি জানতে পারবে, ইমেল ব্লাস্ট করিয়েছে, সেটাই বলেছে অর্থ দিন, ইমিডিয়েটলি অর্থ দিন। এটা পারে না করতে ডিউরিং ইলেকশন, করেছে। তা ঘটনা হলো ইলেকশন কমিশনকে জানানোর পর ইলেকশন কমিশন চুপ করেছিল, কোনো স্টেপ নেয়নি, এবং দীর্ঘদিন এটা হচ্ছে। ইলেকশন কমিশন ডেট ঠিক করলো, নরেন্দ্র মোদী সমস্ত জায়গা ট্যুর করা হয়ে গেল, তারপরে ইলেকশন ডেট ডিক্লেয়ার হলো। এবং তার 10 দিন আগে অমিত মালব্য যে ভারতবর্ষের কোথায় কবে ভোট হবে সেটা টুইটারে বলে দিল, দেওয়ার পরে সেই একদম একরকম ইলেকশন ডেট তৈরি করলো। তার মানে কতটা আনডেমোক্রেটিক ওয়েতে ভারতবর্ষ চলছে। সুতরাং মমতা ব্যানার্জিকে ডেফিনেটলি ভুল করেছে, মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছে, কিন্তু পাশাপাশি ওই মানুষগুলোর কথা ভাবতে হবে যে মানুষগুলো স্বাধীন আকাশ দেখতে পাচ্ছে, যারা দুদিন বাদে বৃষ্টি ফেস করবে। সুতরাং তাদের জন্য যদি একটা মানে মানবিক মুখ থাকে কোনো গভর্নমেন্টের, তাহলে অন্যায় না। তবে আমলাকে দিয়ে বলালে এটা ভালো ছিল, মুখ্যমন্ত্রী না বলে যদি আমলা বলতেন। দেখো, প্রথম কথা, মানুষের বিপর্যয় হয়েছে এখানে। যদি সরকারের আকচাকচি চলে বা ইলেকশন কমিশন তাদের স্ট্রিনজেন্সি বা রিজিডিটি দেখাতে যায়, সেক্ষেত্রে মানুষ অসুবিধায় পড়বে। তাহলে ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত যে মানুষগুলো কীভাবে থাকবে বা এদের মাথায় ছাদ কীভাবে হবে। কিন্তু এখানে আরেকটা প্রশ্নও আসে, এই যে তৃণমূলের নেত্রী বা তৃণমূলের পক্ষ থেকে এত দরদ ওদের উতলে পড়ছে, হঠাৎ করে আমি দেখছি। আচ্ছা, যখন নাকি গার্ডেন ব্রিজে যে বেআইনি বাড়ি হয়েছে, সে সময় তৃণমূলকে নিয়ম আইন লেগেছে। তৃণমূল যদি চায়, তৃণমূল অনেক কিছু করে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে, তৃণমূল এখন দেখছে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলছে। আমার কথা খুব স্পষ্ট কথা, মানুষের বাড়ির দরকার। মানুষের বাড়ি 2014 সালে তৃণমূলের এমপি, 2019 সালে বিজেপির এমপি। আমরা গত 10 বছর ধরে তৃণমূল বা বিজেপি কেউ বাড়ি করে দিতে পারেনি। আমরা না পুরনো, আমরা কাজ করিনি, মানুষ রিজেক্ট করে দিয়েছে, বা কংগ্রেসকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু তৃণমূলও কাজ করেনি, বিজেপিও কাজ করেনি, তাই এগুলো আজকে মানুষের বাড়ি নেই, মাথায় ছাদ নেই, তাই আজকে অসহায় অবস্থার মধ্যে রয়েছে। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদেরকে যেটা বুঝতে হবে যে এই মানুষগুলোর বাড়ি কিভাবে আমরা ব্যবস্থা করতে পারি। নতুন অন্য কায়দায় অন্য ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রে রাজ্য কমিশনের ভূমিকা কি পক্ষপাতদুষ্ট? সেটা এই ঘটনার ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে কমিশনকে আমরা দেখেছি
যে দাদা বললো যে অ্যাজ আ প্রসিডিওর যে ইলেকশন কমিশন যেভাবে ইলেক্ট হয়ে বডিটা তৈরি হয়েছে সেই দিন থেকেই কমিশনের প্রসিডিওরগত জিনিস দেখা যাচ্ছে যে একটা জায়গায় কমিশন বোধহয় কোনো জায়গায় পার্সিয়াল হয়ে যাচ্ছে। কমিশনের ক্ষেত্রে আশা করবো যে কমিশন পার্সিয়াল হবে না এবং সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর করে গণতান্ত্রিক কায়দায় নির্বাচন হবে। যে নরেন্দ্র মোদীর জন্য একটা নির্দিষ্ট আইন হবে আর নরেন্দ্র মোদীর যারা বিরুদ্ধে কথা বলছে তার জন্য আলাদা আইন হবে, এরকম যাতে পরিস্থিতি। আমরা একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিপ্রেক্ষিতে আজকে ঠিক কি বলেছেন। যারা পরিবারেরা রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার, পার্টির তরফ থেকে যারা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, আমাদের প্রতিনিধিরা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবে, একটা ফর্ম আপনাদের দিয়ে ফিল আপ করাবে, সেই ফর্মটা ফিল আপ করে তাদেরকে দিয়ে দেবেন। আমরা যেমন কথা দিয়েছি আমরা যত দ্রুত সম্ভব আংশিক ক্ষতিগ্রস্ত যারা 5,000 টাকা পেয়েছেন আমি তাদের জন্য বলছি, তাদের পাশে দল দাঁড়াবে এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা তারা 1,20,000 টাকা পাবেন। তার মধ্যে 20,000 টাকা পেয়েছেন, 40,000 টাকা দুদিনের মধ্যে পাবেন। কাজ শুরু করে ইউসি জমা দেবেন, বাকি 60,000 টাকা পেয়ে যাবেন। 1,20,000 টাকা তারা পাবে, মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছে। তারপর নির্বাচন কমিশনের যদি মনে হয় যে আমি ব্যবস্থা নেব, তৃণমূল সরকার আইন উল্লঙ্ঘন করে মানুষকে পরিষেবা দিয়েছে, তুমি নিও, যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। কি তৃণমূল কংগ্রেসের সরকার থাকতে মানুষকে তার পরিষেবা অধিকার থেকে কেউ বঞ্চিত করে রাখতে পারবে না, দেশের প্রধানমন্ত্রীও নয় আর ভারতবর্ষের নির্বাচন কমিশনও নয়। আমরা শুনলাম। আমি আসবো মণিকাঞ্চন পালের কাছে। যখন এরকম একটা ঘটনা ঘটেছে মানুষের মাথার ওপর ছাদ নেই, তখন এই বিষয়টি নিয়ে ভারতীয় জনতা পার্টি কেন নির্বাচন কমিশনের কাছে গেল না? যে জলপাইগুড়ি কেন্দ্রের কথা বলছে, এই কেন্দ্র তো মানে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রেও একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে রয়েছে, কারণ কামতাপুর পিপলস পার্টি খোলাখুলি বিজেপির বিরুদ্ধে প্রচার করছে, অন্যদিকে এখানেই ধূপগুড়িকে পুরসভা বানানোর প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার কিন্তু ধূপগুড়ি পুরসভা করে দিয়েছে। ফলে সেটাও যদি মাথায় রাখতেন শুধু রাজনীতির জন্য, মানবিকতা ভুলে গিয়ে, তাহলেও তো আপনারা মহকুমা। হ্যাঁ, বুঝতে পেরেছি। বিষয় যেটা হচ্ছে, আমি সুভাষিসদার একটা প্রশ্নের উত্তর দিয়ে তোমার অঙ্কুরের প্রশ্নের উত্তরে আসছি। একটা কোর্টের নির্দেশে পুরো ইন্দিরা গান্ধী সরকার উল্টে গেছিল, তারা আবার বড় বড় কথা বলছে সরকার নাকি বেআইনি, আইনি, নির্বাচন কমিশন অনেক কথা বলছে। আগে নিজের দিকে তাকাও, নাম্বার 1। নাম্বার 2, বিষয় যেটা জলপাইগুড়ির ক্ষেত্রে হচ্ছে, আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, এখানে এরা যেটা করতে চাইছে, মমতা ব্যানার্জি যেটা করতে চাইছে, একটা নাটক করে দেখাতে চাইছে আমি তোমাদের পাশে আছি। কারণ আলটিমেটলি তিনি যদি সিরিয়াস হতেন, ধরলাম যে নির্বাচন কমিশন কোনো কাজ করছে না, ধরলাম তিনি যদি সিরিয়াস হতেন 8 দিন ধরে কি করছিলেন? 8 দিন ধরে তো তারা ছিলেন বিজেপি তো জনদরদি, বিজেপি তো বলছে তাদের পরিবার, মোদির পরিবার, তো মোদির পরিবারের পাশে মোদি দাঁড়ালেন কোথায়? যে আমরা এমসিসি মোদির সাথে নেই, মোদি পরিবার যদি আমরা যেটা বলছি, আমাদের এমপি জয়ন্তদা ওখানে গেছেন, কাজ করেছেন, মিডিয়ায় আসতে চাইনি, মমতা ব্যানার্জি মিডিয়ায় আসতে চাইছে। আসল কারণ আমি বলছি যে 2014 নির্বাচনে ওখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 32.31% ভোট পেয়েছিল। 2019-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওই ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়ে হয়ে গিয়েছিল 38.37। তা সত্ত্বেও বিজেপি ওখানে জিতেছে 50.63, মানে 51%। আমি 1 মিনিট শেষ করে দেবো। এখানে একটা হিউজ ডিফারেন্ট আছে, সেখানে কি করে মেকআপ করতে হবে। নাম্বার 2, মমতা ব্যানার্জি যখন বলছেন তখন বলছে কি কোচবিহারে ঘর হবে, জলপাইগুড়িতে ঘর হবে, কোচবিহারে ঘর হবে, মানে একটা কথাই 2-3 বার, মানে উনি কোথায় দরদ দেখাবেন আর কোথায় সত্যিকারের কাজ করবেন সেটাই ভুলে যাচ্ছে। বেশ, আমরা এই আলোচনায় আসবো, বাকিদের অভিমত শুনবো এই বিষয়ে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমরা বক্তব্য এবার শুনবো, তৃণমূল কংগ্রেসের কাছে আসবো। যে বক্তব্য ভারতীয় জনতা পার্টি রাখছে যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এতটা সময় পেয়েছিল কিন্তু তারা আদতে কিছু করেনি, এখন রাজনীতি জন্য এই সমস্ত করছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সেই দিন রাত্রিরেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী এবং দলের চেয়ারপারসন, উনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, যেটা কিন্তু সুকান্ত মজুমদার
200 কিলোমিটার দূর থেকে পৌঁছতে পারে। আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের একটাই বক্তব্য, আমরা দুর্গত 1600 মানুষের পরিবারের পাশে দাঁড়াবো, তাতে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের যা ইচ্ছে শাস্তি দিতে পারে, আমাদের কিচ্ছু যায় আসে না। জনতার আদালতে আমরা গেছি, জনতাই রায় দেবে আমরা ঠিক না ভুল, আমরা তাদের শাস্তির ভয় করি না। এই 1600 দুর্গত পরিবারের মাথার উপর ছাদ এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করে দেবে, কাম হোয়াট মে। একই সঙ্গে এই বিষয়ে তো চর্চা চলবেই যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এই ক্ষেত্রে কি পদক্ষেপ করে, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত অনুমোদন দেয় কিনা, এবং অনুমোদন বাদ দিয়ে রাজ্য সরকারই বা শেষ পর্যন্ত কতজন মানুষের হাতে তাদের ত্রাণ বা সাহায্য পৌঁছে দিতে পারে, আমরা সেদিকে দেখব, বাকিদের ভূমিকাও। কিন্তু এরই মধ্যে যে যে বিষয়গুলি এই নির্বাচনের সময় বারবার চর্চায় উঠে আসছে, তার মধ্যে অবশ্যই যেমন রয়েছে দুর্নীতি, তার মধ্যে রয়েছে এই মানে যারা আর্তপীড়িত তাদের পাশে দাঁড়ানো, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আদালত তো এই মুহূর্তে রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গন হয়ে দাঁড়িয়েছে। আদালতে কিন্তু বারংবার রাজ্য সরকারের মুখ পুড়ছে, এবং আজকেও আমরা দেখতে পেয়েছি যে মথুরাপুরের ঘটনাতে যেমন ওসিকে শোকজ করা হয়েছে, ঠিক একই রকমভাবে দাড়িভিটের ঘটনায় মুখ্য সচিবকে তলব করা হচ্ছে, বলা হচ্ছে ভার্চুয়াল শুনানিতে আসতে হবে, কেন আসেনি তা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছে কলকাতা হাইকোর্ট। কিভাবে দেখছেন, শুভজিতের কাছে আসবো প্রথমে, সিপিএম এর মুখপাত্র, কিভাবে দেখছেন বারংবার আদালতের এই যে প্রশ্ন এবং তারখানে রাজ্যের মুখ পুড়ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এটা কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? দেখো, আদালতে রাজ্যের মুখ আজ থেকে পুড়ছে না, গত 2-3 বছর ধরে যবে থেকে নিয়োগ দুর্নীতি বা যা সামনে এসছে তবে থেকেই আদালতে দেখছি রাজ্য সরকারের মুখ পুড়ছে। এবার মুখ পুড়ছে তার কারণ কি? কারণ যদি আপনি গোলমাল করে থাকেন, নথিপত্র না পাওয়া যায়, যদি এভিডেন্সে দেখা যায় যে একটা গন্ডগোল আছে, ডাউটনেস আছে, স্বাভাবিকভাবে সেখান থেকে মুখ পুড়বে। এবং এইটা মুখ পোড়ার ক্ষেত্রে তুমি মানে কি অ্যাঙ্গেলে বলতে চাইলে যে এতে কি ইলেকশনে এফেক্ট পড়বে কি না, অবশ্যই মানুষ যখন দেখছে যে রাজ্য সরকার বারংবার 2016, 2021 নির্বাচনে জেতার পর মানুষ তো একটা বড় ম্যান্ডেট তৃণমূলকে দিয়েছিল যে হ্যাঁ তৃণমূল বাংলাটা সামলাক, কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল 21 সালে আসার পর থেকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে নিয়োগ থেকে শুরু করে এক একটা ঘটনায় ওদের স্থানীয় থেকে রাজ্য থেকে শুরু করে আরও বড় বড় মাথারা যেভাবে জড়িত আছে, এবং ল অ্যান্ড অর্ডার কোয়েশ্চেন রয়েছে, প্রশাসনের একাংশ এর সঙ্গে জড়িত এই দুর্নীতিগুলোর সঙ্গে যখন বেরিয়ে আসছে, স্বাভাবিক মানুষের মধ্যে একটা এফেক্ট পড়ছে, মানুষ তো একটা বিকল্প খোঁজার জন্য চেষ্টা করে। কংগ্রেস, আমরা প্রথম থেকেই বলেছিলাম অঙ্কুর যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি হলো শরিকি ছায়াযুদ্ধ হচ্ছে, আমরা সেটা দেখছি, এবং জনগণও সেটা এখন বুঝতে পারছে। কারণ হলো পোড়া গন্ধ আমি দিল্লিতে গেলেও পাই, এখানে থাকলেও পাই। কারণ হলো ওই পোড়ার জন্য আদালতের যে অবজারভেশন ছিল যে দিল্লিতে কে আটকাচ্ছে, এই ইনভেস্টিগেটিং অথরিটিকে বদলাতে হচ্ছে। আদালত বলছে আপনাকে দিয়ে হবে না, আপনি কাল থেকে স্টেপ ডাউন করুন, অন্য লোক আমি আনছি। তার মানে কি কোথাও কোথাও রেস্ট্রেইন করছে দিল্লি থেকে যে তৃণমূলের বিরুদ্ধে বেশি লড়াই করা যাবে না। সেই কারণে আদালত বারবার বলছে যে আপনারা মাথা অবধি পৌঁছতে পারছেন না, কেন সবাইকে অ্যারেস্ট করছেন, অথচ এই মূল যারা দুর্নীতিগ্রস্ত তাদের কাছে পৌঁছতে পারছেন না। কেন পৌঁছতে পারছে না? এই কারণেই, কারণ আদালতের তো নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তদন্ত করার, তার কারোর উপর ডিপেন্ড করতে হয়, নয় বিষয়ে কোনো তদন্তকারী সংস্থার উপর ডিপেন্ড করতে হয়। তাকে যদি রাজনৈতিক কারণে কেউ ব্যবহার করে, অটোমেটিক্যালি আদালতে ধমক খাবে, আদালত থাপড় মারবে, এবং সেই থাপড়টা শুধু যে মানে এইখানকার শাসকের গালে পড়ে তা না, কেন্দ্রীয় শাসকের গালেও পড়ে। কারণ কেন্দ্রে দেখেছি আমরা সারা ভারতবর্ষ জুড়ে সবাই অ্যারেস্ট হচ্ছে, ইলেকশনের মধ্যে অ্যারেস্ট হচ্ছে, ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পর, অথচ এখানকার দুর্নীতি নিয়ে মানে কোনো বিচলিতই নয়। তৃণমূল কংগ্রেসের উত্তর শুনবো। এই যে ধরুন ভূপতিনগরের ঘটনায় প্রার্থী বাপি হালদার, মথুরাপুরের ঘটনার ক্ষেত্রে বাপি হালদার তার স্ত্রী, তিনি 75 লক্ষ টাকা নাকি তছরূপ করেছেন, হতে পারে সেটা মিথ্যে, যেটা বাপি হালদার দাবি করছেন, হতেই পারে, কিন্তু পুলিশ তার কোনো এফআইআর নিল না, বিডিও, এসডিও, ডিএম সেই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ করলেন না, এবং আজকে সেই কারণেই সেই সংশ্লিষ্ট ওসিকে শোকজ করেছে কলকাতা হাইকোর্ট। কিভাবে দেখছেন? দেখুন, কলকাতা হাইকোর্টের অবজারভেশন আইনত এবং সংবিধান অনুযায়ী আমাদের সমস্ত রাজনৈতিক দলকেই মেনে নিতে হয়। আপনাকে একটা ছোট্ট কথা বলি, রাজনীতির ইতিহাসে না কখনো কখনো কিছু কিছু উক্তি খুব ফেমাস হয়, যেমন উইনস্টন চার্চিলের একটা ছিল, ইট টেক্স কারেজ টু স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক, ইট টেক্স ইকুয়াল কারেজ টু সিট ডাউন অ্যান্ড লিসেন। ঠিক সেইভাবে একজন বিচারপতির একটা উক্তি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির খুব ফেমাস হয়েছে, সেটা হচ্ছে আই অ্যাপ্রোচ দেম অ্যান্ড দে অ্যাপ্রোচড মি।
আমরা কিন্তু একজনের মধ্যে ওই পার্ট 2 অফ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে পাচ্ছি। নিশ্চিত করে হাইকোর্ট যদি কোথাও কোনো অবজারভেশন দিয়ে থাকেন সেটা রাজ্য সরকার এবং অন্যান্যরা তারা মানবেন। একটা হয়তো মথুরাপুরের ঘটনা, একটা দাড়িভিটের ঘটনা, দুজন ভিন্ন বিচারপতি। আমরা যে কথাটা বলতে চাইছি, হাইকোর্টের যে অবজারভেশন তা রাজ্য সরকার বা বিভিন্ন এজেন্সিস গুলো আইন অনুযায়ী যেটা করার করবেন, কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে থেকে যে বিজেপির সঙ্গে একজন বিচারপতি হাত মিলিয়েছিলেন সেটা ভিন্ন ঘটনা। এই কারণে নয় যে সেইটার পর আমাদের মনে বারবার প্রশ্ন জাগছে যে কোন কোন রায় কি সেই ঘটনার প্রতিধ্বনি আগামী দিনে আমাদের শোনাবে না, সেইটাই আমি বলতে চাইছি। মণিকাঞ্চন পাল, বিচারক পরিবর্তন হয় কিন্তু তার যে বিচার দিয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয় না, বিচার পরিবর্তন হয় না। যদি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বিজেপিতে জয়েন করার ফলে কি উনি যে কথাগুলো বলে গেছিলেন, উনি যে বিচারগুলো দিয়ে গেছিলেন, ভার্ডিক্টগুলো দিয়ে গেছিলেন, সেইগুলো কি পরিবর্তন হয়েছে না সেগুলো মিথ্যা কথা বলেছে? অ্যাকচুয়ালি বিষয় সেটা না, বিষয় হয়েছে মমতা ব্যানার্জির অবস্থা এখন যা দেখছেন পাগলের মতো দৌড়চ্ছে। এবং কোথায় কি হচ্ছে, জলপাইগুড়িতে ঘর ভেঙেছে বলে কোচবিহার বালুরঘাট সব টেনে নিয়ে চলে আসলেন। কৌশিকদা বলার সময় বললেন কেন বালুরঘাটে জলপাইগুড়িতে আমাদের সভাপতি যায়নি কেন? আরে সভাপতি যাবে, ওখানকার এমপি আছে, ওখানে এমপি রয়েছে। কারণ আমাদের দলের তো এরকম অবস্থা নেই যে সব জায়গায় গিয়ে একজনকেই দৌড়াতে হবে। শুভেন্দু অধিকারী গেছিলেন কেন? শুভেন্দু অধিকারী পরের দিন গিয়েছে, সে বলেনি আমি এসেছি বলেই হয়েছে। আপনাদের মমতা ব্যানার্জি বলছে উনি গেছেন বলেই হয়েছে। ওখানকার এমপির কোনো ভূমিকা নেই। একটা এই বিষয়ে দেখতে পাচ্ছি, প্রবণতা দেখতে পাচ্ছি, সেটা হলো যে জুডিশিয়ারিকে হস্তগত করা। যে তুমি বলছো হুকুম মানে হাকিম বদলায়, হুকুম বদলায় না, তুমি বলছিলে না। আমি একটা ঘটনা বলি, রাহুল গান্ধীকে গুজরাটের একটি লোয়ার কোর্ট এবং গুজরাটের হাইকোর্ট বলেছিল যে উনি দোষী এবং 2 বছরের জন্য ওনাকে সাজা ভুগতে হবে। তাই যখন সুপ্রিম কোর্টে এলো তখন সে বললো যে কোন অবজারভেশনে দিলেন আপনারা, কেন 2 বছর হলো? উত্তর করতে পারেনি। যে জাজ, সবচেয়ে ঘটনা হলো পরবর্তী অধ্যায়টা, যে জাজ এই রায়টা দিয়েছিল তাকে মানে উন্নীত করা হয়েছিল, পোস্টটা বাড়ানো হয়েছিল, তাকে বড় জায়গায় পাঠানো হয়েছিল এবং শুধু তাই না পদোন্নতি হয়েছিল। এবার সেকেন্ডলি আরেকটা ইনস্ট্যান্স দেই, সেটা হলো যখন গোধরা কাণ্ড হলো, অমিত শাহ এবং যে জাজ অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে ক্লিনচি মানে ইসে করলো, মানে বেকসুর খালাস করলো, সেই জাজ পরে কিছুদিনের মধ্যে ইউপিএসসি চেয়ারম্যান হয়েছিল। একটা কথা জিজ্ঞেস করুন তাহলে যে কোনো সময় আপনি যখন চ্যানেলে আসেন কংগ্রেসের ইতিহাসটা পড়ে আসেন। কংগ্রেসের ইতিহাস পড়বো না আমি কি বিভাগের দিকে প্রশ্নটা তুলে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিচার বিভাগ পক্ষপাত দুষ্ট। কি বলবেন? কি লাভ এখানে? কৌশিক বাবু এসে অভিজিৎ গাঙ্গুলিকে বাজে কথা বলবেন বা মণিকাঞ্চন দা এসে তৃণমূলকে 4-5টা গালাগাল দেবেন, দিনের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে সেট করে চলে আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট হতে হবে না। তো এখানে তৃণমূল এবং বিজেপি রাজ্য যে সেটিং করেছে, এই সেটিং তো পরিষ্কার যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যাচ্ছে, অন্য কেউ অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তৃণমূলের এখানে যাদের নামে এত অ্যালিগেশন হচ্ছে, যারা মাথা মানে ছোট ছোট কথা বলছি না, তারা অ্যারেস্ট হচ্ছে না। তো এখান থেকে তো পরিষ্কার যে তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে দিল্লির বিজেপি। কি বলছে? দেখুন, আমাদের তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে আমাদের দারুণ সেটিং, এবং ওর জন্য ওনারা প্রত্যেকটা নির্বাচনে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেন। এই নির্বাচনে ওনারা আমাদের আশীর্বাদ করবেন। কংগ্রেস মুখপাত্র যেটা বললেন কোনো সমস্যা হবে না, একেবারেই কোনো সমস্যা হবে না, এটা তো ঠিক। মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষাগত যোগ্যতাটা কি সেটা বিজেপি বলুক না, একটু মিথ্যে বলুক, অন ক্যামেরা বলুক না শিক্ষাগত যোগ্যতাটা কি। শিক্ষাগত ডক্টরেট কথাটা লেখা না, ওই যে আমরা যখনই বলছি, একটু শুনুন না, আমরা বলছি যে সেটিং নিয়ে যে কথাটা বলছি না, আমরা যেটা বলছি নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আমরা সবাই জনতার দরবারে চলে গেছি, দেখা যাক জনতা কি রায় দেয়। এটা তার প্রশ্নের বিষয় কৌশিক বাবু, যে সব জায়গায় নেতারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে,
শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস এন্ড মাউস কোম্পানি এত কোটি কোটি টাকা কি করেছেন বলুন তো? আপনারা তো মনিটরিং করতে যে এত আপনাদের কাছে আপনাদের কাছে যে আয়কর দপ্তর এখনো পর্যন্ত প্রথমত ইডি জানাতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী হলফনামায় যে কথা বলেছিলেন সেটা ইডি জানতো না। টাকাটা বাইরে করে দিয়েছে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি যায়নি কেন? এটা কিসের ব্যবসা করে বলুন? সেই উত্তর কিসের ব্যবসা করে? দেখি কেন্দ্রীয় সরকারের আমাদের দায় নয়। না, মোড অফ ইনকামটা কি? শুনুন না, সার্ভিসটা কি প্রোভাইড করে? ওই তো এখনো পর্যন্ত আয়কর দপ্তর সেটা নিয়ে কিছু বলছেন না। এই যে এসকেলেটর লেগে যাচ্ছে বাড়িতে, এখন জমি জমা কিনছে, কোথা থেকে আসছে? আমি বলছি হ্যাঁ শুনি 2004 থেকে 2011 পর্যন্ত সিপিএম 411 কোটি টাকা দেখিয়েছে তহবিলে। কোথা থেকে টাকা এসেছে আজ পর্যন্ত বলতে পারি না। যেখানে সরকারের নিয়ম 20,000 টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা জিজ্ঞাসা করা হলো, আপনি আরে অভিষেকের কথা বলছেন। কথা হচ্ছে টাকা নেই। আপনারা 6,600 কোটি টাকা লুট করেছেন। সিপিএম এর লোকেরা কত কংগ্রেসের লোককে মেরেছে আগে জবাব দেন। এই যে একই সাইডে নিয়ে কথা বলছে না, এই যে 6,000 তারা তো জেনে শুনে মারার পরে তো তারা সেটিং করেছে। 6,600 টাকা সেটিং এর দোষ দিচ্ছে। এই কথা বলে না সিপিএম এর, আরে সিপিএম এর কংগ্রেস ইডি বুঝবে, সিবিআই বুঝবে, সিপিএম কংগ্রেস তো এই কাছে জুটছে। রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে সেটিং এর অভিযোগ করছে, কিন্তু শেষ পর্যন্ত জনতার সেটিং এই লোকসভা নির্বাচনে কার সঙ্গে হবে সেটা বোঝা যাবে 4 জুন। আর তার আগে পর্যন্ত এই তর্ক বিতর্ক তরজা চলবে। আমাদের বাংলা বলছেন মঞ্চেও আমরা প্রত্যেকদিন বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা তার ভিত্তিতেই রাজনৈতিক দলের মুখপাত্রদের কথা শুনে আপনারা আপনাদের মূল্যায়ন করবেন। আজকের বাংলা বলছে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন মণিকাঞ্চন পাল, ডক্টর কৌশিক বিশ্বাস, শুভাশিস ভট্টাচার্য, শুভজিৎ সরকার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।